আচ্ছা, সরি, আমার রেকর্ডিং চলছিল না। তো ট্রান্সলেশনের সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখনই ট্রান্সলেশন করব, ট্রান্সলেশন করলে আপনারা দেখবেন যে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, বিভিন্ন গল্পের বই আমি যখন পড়ি তখন দেখি অনেক সময় অনেক দেখছি বাইরের বাংলা আহ, মানে মানে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা আছে। পড়ে যে ওই যে ব্যাপারটা হচ্ছে যে একটা মজা, খুব বিখ্যাত বই পড়ছি কিন্তু ওই মজাটা পাই না আগের মতো। কারণ হচ্ছে যে ট্রান্সলেশনটা গুড হয়নি। ট্রান্সলেশন মানে একটা লাইন থেকে আর একটা লাইন করবেন এরকম না, এটা অ্যাকুরেট হতে হবে এবং পাশাপাশি ইট মাস্ট বি ন্যাচারাল, ন্যাচারাল হওয়া উচিত। তো ট্রান্সলেশনের সময় আমাদেরকেও একটা জিনিস মনে রাখতে হবে, যে বাংলা থেকে ইংলিশ করি কিন্তু যেন আমার যে মেসেজটা থাকে, যে টোনটা থাকে বা যে ইন্টেন্টটা থাকে, সবগুলো যেন ঠিক থাকে। যে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা যেন থাকে, ইন্টেন্ট, টোন সবকিছু যেন ঠিক থাকে। শুধু ওয়ার্ড টু ওয়ার্ড ডেফিনেশন করলে কিন্তু হবে না। এখন আমরা যেটা করি যখন মানে দুই ভাবে ট্রান্সলেশন করা যায়। একটা হচ্ছে সেন্স টু সেন্স, সেন্স থেকে সেন্সের। আর একটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি ওয়ার্ড ফর ওয়ার্ড। এটাতে একটা সমস্যা আছে, আবার সুবিধাও আছে অসুবিধাও আছে। ওয়ার্ড টু ওয়ার্ড ডেফিনিশনটা আমরা অত ভালো কাজ করে না যখন আমরা হচ্ছে যে কি বলা চলে কোনো টেকনিক্যাল জন্য কোনো কিছু ট্রান্সলেট করি, তখন ওইটা তো ভালো কাজ করে না। এটা হচ্ছে ইউজফুল ফর লিগাল এন্ড টেকনিক্যাল অ্যাকুরেসি। খুব ভালো করে ওয়ার্ড টু ওয়ার্ডটা আপনি করতে পারেন টেকনিক্যাল অ্যাকুরেসি। সেখানে সোশিও ইকোনমিক কনসেপ্ট গুলো ওইভাবে যায় না। কিন্তু এটা অনেক সময় কি হয়, এটা অনেক সময় আসলে ন্যাচারাল শোনা যায় না। মানে রাইট টু রাইট ওয়ার্ড মিনিংটা হয় না অনেক সময়। এখন আমরা যদি সেন্স টু সেন্স করি তখন যে জিনিসটা হয় কি, এটা রিডার যে সে ফ্লুয়েন্টলি সে এটা গ্রাপ করতে পারে। এখন আমাদের পরীক্ষাতে এবার যে পরীক্ষাগুলোতে আসছে, পরীক্ষাগুলোতে আসলে যে জিনিসটা হচ্ছে অনেকটা টেকনিক্যাল ইস্যুস নিয়ে আসছে। যদি টেকনিক্যাল ইস্যুস থাকে, লিগাল ইস্যু থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ডেফিনেশনটা জরুরি। কিন্তু যদি অনেক বড় বড় জিনিস থাকে, দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে, সেক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে সেন্স টু সেন্স। ঠিক আছে? এবং অনেক সময় দেখা যায় যে সেন্স টু সেন্স করতে যে আমরা অরিজিনাল মিনিংটা অনেক সময় থাকে না। একটু ভালো করে খেয়াল করেন, একটা ভালো ট্রান্সলেশন যদি আপনি করতে চান, কি কি থাকতে হবে আপনার ওই ট্রান্সলেশনে, কি কি বিষয়গুলো থাকতে হবে। আমি ট্রান্সলেশন গুলো নিয়ে কথা বলবো পরে। প্রথম কথা হচ্ছে যে এই এই বিষয়গুলো কোর প্রিন্সিপাল অফ ট্রান্সলেশন। একটা ট্রান্সলেশনের মূল যে প্রিন্সিপালটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে আমার যেন মিনিং ওভার ওয়ার্ডস হয়। আপনি ওয়ার্ড টু ওয়ার্ড করবেন, তারপরে যখন ট্রান্সলেশন করবেন তখন দেখা যাবে যে অরিজিনাল যে মিনিং সেটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তার মানে আপনাকে যেটা করতে হবে, মিনিং ওভার ওয়ার্ডস করতে হবে। ঠিক আছে? যে ট্রান্সলেট দ্য আইডিয়া, নট জাস্ট ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। আপনি আইডিয়াটাকেই ট্রান্সলেট করার চেষ্টা করবেন, নট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস না। বিষয়টাকে আমি আহ, আপনাদেরকে বলি। এটাকে যদি বলা হয়, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকে এসেছিল প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ ধার করিয়া ঘি খাইবার পরামর্শ দিতেন। এটা একটা প্যারাগ্রাফ ছিল, যে এই যে প্রাচীন কালে দেখেন। বিদগণ বলেছে, প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ ধার করিয়া ধার করিয়া
ঘি খাইবার পরামর্শ দিতেন। প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ ধার করিয়া ঘি খাইবার পরামর্শ দিতেন। তো আমরা যদি হচ্ছে যে এটা লিটারাল মিনিং করতেন প্রাচীনকালে আমি জাস্ট হচ্ছে যে আর কি পরবর্তীতে ট্রান্সলেশন টেকনিক বলবো, মিনিং ওভার ওয়ার্ডসটা কোথায় কেন জরুরি সেটা নিয়ে আমি আলোচনা করছি। যে প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ, প্রাচীনকালে ইন দা অ্যানসিয়েন্ট টাইম, অর্থশাস্ত্রবিদগণ মানে এটা হচ্ছে ইকোনমিস্ট, ধার করিয়া, যে কি করলে ধার করিয়া, তাহলে ধার করিয়া মানে কি, বাই টেকিং লোন, ধার করিয়া ঘি খাইবার পরামর্শ, সাজেস্টেড টু ইট, কি কি ঘি ইংরেজি কি, ঘি ইংরেজি কি জানেন? ঘি ইংরেজি ঘি বলবেন, ঘি। তো টু ইট ঘি বাই টেকিং লোন। তো এটা যদি বলেন, এটা হচ্ছে পুরোটা হচ্ছে যে মিনিং ওভার ওয়ার্ডস হয়ে গেল। ইন দ্য এনশিয়েন্ট টাইম ইকোনমিস্ট সাজেস্টেড টু ইট ঘি বাই টেকিং লোন। কিন্তু এখানে ঘি খাওয়া মানে কি আসলেই ঘি খাওয়া বোঝাচ্ছে? ধার করিয়ে ঘি খাইতে বলছে। তো ঘি খাওয়া মানে কি? ঘি খাওয়া মানে, মনে করেন ওই যে পান্তা ভাতে ঘি বলি আমরা, পান্তা ভাতে ঘি মানে কি, মানে ঘি বিষয়টা হচ্ছে যে ঘিটা আমরা কারা খাই? যখন ঘি বলি ঘিটা কারা খায়? দোজ হু লিড এ লাক্সারিয়াস লাইফ। ঠিক আছে? তো আসলে এখানে ঘি খাওয়া মানে লিডিং এ লাক্সারিয়াস লাইফ বলা বোঝানো হয়েছে। তো ওইটা না করে আমরা যদি বলতাম যে ইন দ্য এনশিয়েন্ট টাইম economists suggested to lead a luxurious life, to lead a luxurious life just by taking loan, বা by taking loan, বা by borrowing। এই যে এইটা হচ্ছে যে মিনিং ওভার ওয়ার্ডস, উই আর ট্রান্সলেটিং দ্য আইডিয়া, নট জাস্ট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্ট করবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আমাদের বলতেছে ম্যাচ দ্য রেজিস্টার। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন ইটস এ ফর্মাল, ফর্মাল থিং। সবসময় খেয়াল রাখবেন এটা ফর্মাল থিং, ফর্মাল একটা ফর্মাল রাইটিংস লিখতে হবে আপনাকে। আপনি ইনফর্মাল রাইটিংস বা ইনফর্মাল স্পিচ আপনি করতে পারবেন না, যেটাই হোক, যে টোনেই থাকুক, আপনি সবসময় ফর্মালিটিটা মেনটেন করবেন ইন ইংলিশে। ঠিক আছে? তারপরে যে জিনিসটা হচ্ছে যে নো ইওর অডিয়েন্স। নো ইওর অডিয়েন্স বলতে কি, আসলে আপনার এখানে অডিয়েন্স জানার কোনো আহ, মানে খুব যে দরকার আছে তা না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রান্সলেশন করতে যে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে কি, স্মার্ট ওয়ার্ড ইউজ করি। অনেকে বলে একটু ডিফারেন্ট ওয়ার্ড পাইছি, এই ওয়ার্ডটা ইউজ করবো। আমি যেটা দেখি, যারা চাকরি বাকরি প্রস্তুতি নেয় এনারা নতুন নতুন ওয়ার্ড শিখলে সেই ওয়ার্ড গুলো তারা চেষ্টা করে তাদের ট্রান্সলেশন, তাদের রাইটিংস গুলোতে অ্যাপ্লাই করার, মানে রাইটিংস এ ফিট করুক আর না করুক ওই ওয়ার্ডটা বসায় দেয়। তো দেখা যায় কি অধিকাংশ ক্ষেত্রে ওই ওয়ার্ড গুলো ফিট করে না। সো যখন আপনি, আপনার খেয়াল রাখবেন, আপনি যখন ট্রান্সলেশন করবেন, আপনি আপনার অডিয়েন্স রাখেন, আপনি মনে করবেন আপনার অডিয়েন্স খুবই লেম লেভেলের। কারণ যে খাতা দেখে তাকে আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে এমন ভাবে, আর কি এমন ওয়ার্ড ইউজ করবেন না দ্যাট উইল মানে, মানে তাকে ডিকশনারিতে দেখতে বাধ্য করে, এরকম না। আপনি যেটা করবেন যে এমন যে, যে রিডার করছে সে একটু লেম লেভেলের, যাতে সে খুব সহজে বুঝে। আপনাকে ট্রান্সলেশন করতে দিয়েছি এই কারণে যে আপনি যেন সহজ ভাষায় একটা ভাষার জিনিস আর একটা ভাষায় ট্রান্সফার করতে পারেন। সো খেয়াল রাখবেন, আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে
আপনি খুব কঠিন কোনো ওয়ার্ড কঠিন ভাবে বুঝে মানে ট্রান্সলেশন ওয়ার্ড ব্যবহার করে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন না, এবং ট্রান্সলেশনের সময় দেখবেন যে রাইট ওয়ার্ড যেন হয়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ট্রান্সলেশনের সময় যেন মানে কোনো মিন মানে কোনো জিনিস আপনি বাদ দিয়ে দিলেন, কোনো জিনিস আপনি ডিস্টর্ট করে দিলেন, এটা যেন না হয়। চেষ্টা করবেন হচ্ছে যে অ্যাকুরেসি, সোর্স থেকে যেটা আসছে একদম প্রথমে যে অ্যাকুরেসিটা ছিল সেটা যেন ঠিক থাকে। যে আপনি হচ্ছে যে নিজে থেকে কিছু অ্যাড করলেন, নিজে কিছু বাদ দিলেন, এটা যেন না হয়। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল রাখেন, সবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইংরেজিতে দুইটা জিনিস আমি যখনই ট্রান্সলেশন করি, যে কোনো ট্রান্সলেশন করি, কারণ ট্রান্সলেশন সময় দুইটা জিনিস আমি মাথায় রাখি সব সময় দুইটা জিনিস মাথায় রাখি। একটা হচ্ছে যে ইংরেজি ট্রান্সলেশন দুইটা জিনিস তারা হতে পারে না। খেয়াল রাখবেন, ইংরেজি ট্রান্সলেশন দুইটা জিনিস তারা হতে পারে না। ঠিক আছে, ইংরেজি ট্রান্সলেশন দুইটা জিনিস তারা হতে পারে না, সেটা কি? একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব। ইংরেজি সেন্টেন্সে এই দুইটা যারা সেন্টেন্স ছাড়া, দুইটা জিনিস ছাড়া সেন্টেন্স হতে পারে না। সো যে কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনারা সাবজেক্ট এবং ভার্বকে প্রথমেই আইডেন্টিফাই করবেন। খেয়াল রাখবেন, আপনার ট্রান্সলেশনে যদি সাবজেক্ট ভার্ব ওকে থাকে, ইউ মে গেট 1 মার্কস। 4 বা 5-এর ভিতরে আপনি একটা মার্কস পেতে পারেন, কিন্তু আপনার সাবজেক্ট ভার্ব ঠিক না থাকলে আপনি কোনো মার্কস পাবেন না। তো প্রথমে খেয়াল রাখবেন, বাংলাতে অনেক সময় ট্রান্সলেশন ভার্ব ছাড়াও হতে পারে। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, যদি বলি আপনি ভার্ব নাই, আসলে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, এখানে ইজ হচ্ছে গিয়ে ভার্ব। তো ইংরেজি সেন্টেন্সে দুইটা জিনিস আপনি ফার্স্ট আইডেন্টিফাই করবেন, সাবজেক্ট এন্ড ভার্ব। আমি যখন বলেছিলাম প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ ধার করিয়া ঘি খাইবার পরামর্শ দিতেন, এখানে সাবজেক্ট আর ভার্ব কোনটা একটু বলবেন? প্রাচীনকালে অর্থশাস্ত্রবিদগণ ধার করিয়া ঘি খাইবার পরামর্শ দিতেন, এখানে ভার্ব কোনটা? পরামর্শ দেওয়া। আর কারা দিতেন? সাবজেক্ট কি, কে দিতেন? অর্থশাস্ত্রবিদগণ। তাহলে আমরা এই যে বিষয়টা, যে আমরা যেটা আইডেন্টিফাই করলাম, দুটো সাবজেক্ট আর ভার্ব, সবসময় সাবজেক্ট আর ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে নাই। কিন্তু সাবজেক্ট ভার্বকে আমরা প্রথমেই আইডেন্টিফাই করব ওয়ার্ড অর্ডারে। যখনই ট্রান্সলেশন করবো, নিজের রাফ যখন করবো, প্রথমে সাবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করবো। যে সাবজেক্ট আর ভার্ব, পরামর্শ দিতেন, সাজেস্টেড। আর কারা? ইকোনমিস্ট। ইকোনমিস্ট, suggested, suggested that, advised that, suggested or advised. এই যে ইকোনমিস্ট, সাজেস্টেড or advised, advised, অ্যাডভাইস। তো আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট ভার্বকে নিয়ে পড়ে রাখবেন। সাবজেক্ট ভার্বের পরে অ্যাডভাইস দিত, কি অ্যাডভাইস দিত? ঘি খাওয়া। টু, ঘি খাওয়া মানে টু লিড আ লাক্সারিয়াস লাইফ। টু লিড এ লাক্সারিয়াস লাইফ, টু লিড এ মানে কি বলবো, ওয়েলদি লাইফ, একটা ওয়েলদি লাইফ লিড করার এই করতে। কিভাবে? তখন হচ্ছে বাই টেকিং লোন। তারপরে বাই টেকিং লোন, লোন নিয়ে তারা করতো। এখন প্রাচীনকালে কোন ওয়ার্ডটা বাদ গেছে? প্রাচীনকালে আমরা বুঝা দিতে পারি ইন অ্যানশিয়েন্ট টাইম। প্রাচীনকালে ইকোনমিক্স,
are advised to live a luxurious life by taking loan. তাহলে আমরা ইংলিশ টু বাংলা যে জিনিসটা হচ্ছে যে কেন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সাবজেক্ট আর ভার্ব। ইংলিশ থেকে অনেক সময় বাংলায় সাবজেক্ট ভার্ব খুঁজে নাও পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। বাংলায় অনেক সময় ম্যান্ডেটরি আর্টিকেল ব্যবহার করতে হয় না। খেয়াল রাখবেন, এখানে একটা জিনিস আছে, বাংলায় ম্যান্ডেটরি আর্টিকেল না, কিন্তু কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের আগে আপনাকে অবশ্যই একটি ডিটারমিনার বসাতে হবে। সিঙ্গুলার কমন নাউন কখনো একা বসতে পারে না, অবশ্যই তার আগে একটা ডিটারমিনার বসতে হবে। কথাটা ভালো করে খেয়াল করেন। আমি বললাম কি, আমি রাস্তায় রাস্তায় গরু দেখলাম, রাস্তায় গরু দেখলাম। এই যে রাস্তায় গরু দেখলাম, আই স কাউ ইন দ্য রোড। আমি যদি বলি আই স কাউ ইন দ্য রোড, আমি রাস্তায় গরু দেখলাম, আই স কাউ ইন দ্য রোড, ইটস এ কমপ্লিটলি রং। এটা সম্পূর্ণ ভুল একটি সেন্টেন্স। কারণ হচ্ছে যে আই স, এই যে যখন এটা সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন কখনো একা বসতে পারে না। সিঙ্গুলার কমন নাউনের আগে অবশ্যই একটা ডিটারমিনার বসাইতে হবে, নির্দেশক বসাইতে হবে। সিঙ্গুলার কমন নাউন কখনো একা বসে না, তার আগে অবশ্যই একটা ডিটারমিনার বসাতে হবে। আপনাকে বলতে আই স এ কাউ, অথবা আই স দি কাউ, অথবা আই স দিস কাউ, দ্যাট কাউ। অবশ্যই সিঙ্গুলার নাউনের আগে অবশ্যই একটা ডিটারমিনার বসাতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ছোটবেলায় অনেক কিছু ভুল শিখে এসেছি। যেমন আহ আমরা যদি বলি যে কি বলা চলে, সে বাড়ি এসেছে, সো ইয়াসো ইয়াসি ইয়াসিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন দেখা থাকলো সে কিছুদিন আগে বাড়ি এসেছে, সো সে বাড়ি এসেছে। আমরা করি কি, সে বাড়ি এসে ইয়াসো ইয়াসি ইয়াসেন, এটা দেখেই আমরা মনে করি ভার্বটা হচ্ছে, তাহলে কি এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা বলে দিই হি হ্যাজ কাম হোম। তো এই যে কাম হোম যখন বলে কিছুদিন আগে, ফিউ ডেজ অ্যাগো, ফিউ ডেজ অ্যাগো, যখনই সময় নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা আর প্রেজেন্ট পারফেক্ট থাকে না, তখন সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। হি হ্যাজ কেম হোম এ ফিউ ডেজ অ্যাগো। সো আমরা ওই যে ভার্ব আর টেন্সের অ্যাসপেক্টটা একটু মাথায় রাখবো, আর কিছু না। ঠিক আছে, ভার্ব হচ্ছে যে বাংলায় যে ভার্ব হচ্ছে যে একটা ভার্ব থাকতে পারে যে সে আজ যাচ্ছিল, কিন্তু ইংরেজিতে তো ভার্ব একাধিক ভার্ব, যে কন্টিনিউয়াস, অক্সিলারি এগুলো থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ইডিয়ামস এন্ড ফ্রেজের ব্যবহারটা ঠিক মাথায় আর কি খেয়াল রাখতে হবে। এখানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করা যাবে না। এই যে মাথা খারাপ মানে গোয়িং ক্রেজি, নট হেড ব্যাড বা ব্যাড হেড। এবং কি হয়েছে, ইংরেজিতে, বাংলা যেমন তুই তুই তোকারি আছে, ইংরেজিতে কিন্তু তার সবকিছু তুই তোকারি নেই, সবকিছু ইউ দ্বারাই প্রকাশ করা হয়। ওকে, আমরা প্র্যাকটিসে যাব, আমরা কিছুক্ষণ পরে প্র্যাকটিসে যাবো একটা একটা করে। তাহলে আমরা কি করব, প্রথমে জিনিসটাকে পড়বো, তারপরে তার স্ট্রাকচারটা দেখবো। স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করে বাকি স্ট্রাকচার গুলো বসানোর চেষ্টা করব, তারপর মিনিং করব, রিভাইজ, প্রুফ রিড, তারপরে আমরা আসলে আর ভোকাবুলারি গুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে রাইট ভোকাবুলারিটা চয়েস করা যায় কিনা, সেটা নিয়ে আমরা একটু চেষ্টা করি। যথারীতি যে জিনিসটা বলেছি,
প্রথমেই আপনারা যদি প্যাসেজ ট্রান্সলেশন আসে, আপনাদের দেখলাম এবার ট্রান্সলেশন আসলে হচ্ছে যে আলাদা 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 ট্রান্সলেশন এসেছে। ওটা আমি হচ্ছে যে কিছুক্ষণ পরে দেখাবো। যদি প্যাসেজ ট্রান্সলেশন না, প্যাসেজ প্যাসেজ ট্রান্সলেশন আসলে আপনি পুরোটা আগে একবার পড়বেন, পুরোটা পড়বেন এবং প্রথমে মিনিংটা বোঝার চেষ্টা করবেন। বিফোর রাইটিং এনিথিং, কোনো কিছু লেখার পূর্বে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই অবশ্যই বাংলা প্যাসেজটা পুরো পড়বেন, পড়ে রাইটারের কি করছে, কি টোন, আপনার আনফ্যামিলিয়ার ওয়ার্ডস গুলো কি কি আছে, এইগুলো আপনি ওয়ার্ড গুলো কোনো ইডিয়ামস এন্ড ফ্রেজ আছে কিনা সেটাও আছে আপনি আইডেন্টিফাই করবেন আপনার ট্রান্সলেশন করার ক্ষেত্রে। ঠিক আছে, এটা প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে জরুরি। দেখেন, অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, প্রথমে যেটা মিনিংটা শুনবেন, তারপরে স্ট্রাকচার অ্যানালাইজ করবেন। এই স্ট্রাকচার অ্যানালাইজের ক্ষেত্রে আপনি যেটা করবেন, সাবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব প্রথমে, সাবজেক্ট আর ভার্ব প্রথমে আমি এটা বলে দিয়েছি। সাবজেক্ট ভার্ব প্রথমের পরে সাবজেক্ট ভার্ব প্রথম, তারপর টেন্স ক্লজ এগুলো। শুধু সাবজেক্ট ভার্ব না, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব যখন করবেন ভার্বের পরে উদ্দেশ্য বুঝাবেন, তাহলে ভার্বের পরে উদ্দেশ্য যদি বুঝে কোনো কাজ যদি উদ্দেশ্য বুঝায়, তাহলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো, সেগুলো আমরা আমাদের মতো করে ব্যবহার করবো। কিন্তু সাবজেক্ট ভার্ব টেন্স এই জিনিসগুলো যেন আমরা মানে প্রথমে আইডেন্টিফাই করে দেই যে এটা কোন টেন্সে হবে। ঠিক আছে, এবং ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারটা যেন আমরা খেয়াল রাখি। আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার করেছি, সাবজেক্ট ভার্ব এরপরে যে অবজেক্ট হয়। ঠিক আছে, এই আমি মাঝে মধ্যে হচ্ছে যে আর কি অনেকের রাইটিংস এ দেখি যে হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে অবজেক্ট চলে আসে, কোন সেন্টেন্সে ভার্ব খুঁজে পাওয়া যায় না। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সাবজেক্টের পরে যেন ভার্বটাকে আপনি নিশ্চিত করতে পারেন। ঠিক আছে, তারপরে চেষ্টা করবেন যে কানেক্টর যেন প্রপারলি ইউজ করা যায়। যে কানেক্টর কি, সেন্টেন্সে কানেক্টর কি, যে কিন্তু, যথারীতি, যদিও, এগুলো যে কানেক্টর, তো এই কানেক্টর গুলো যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন। আমি আজকে আজকে যেটা যেটা চেষ্টা করবো যে হচ্ছে যে আপনাদের দেখেন, কনভে সেন্স, নট ফর ওয়ার্ড, দেন রিচ সিকোয়েন্স। ভালো করে করেন, সেন্সটাকে কনভে করেন, কনভে করেন, ওয়ার্ড টু ওয়ার্ড করবেন না। না করে তারপরে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তার মন খারাপ, হিজ মাইন্ড ইজ ব্যাড বললে হবে? তার মন খারাপ মানে কি, সেন্সটা কি, হি ইজ ফিলিং স্যাড। তার মন খারাপ মানে হি ইজ ফিলিং স্যাড। এই হি ইজ ফিলিং স্যাড আসলে হয় না, হি ফিল স্যাড। ঠিক আছে, তার মন খারাপ, হি ফিলস স্যাড, এটা হি ইজ ফিলিং স্যাড হবে না। এখন আর কি মডার্ন গ্রামারিয়ানরা করতেছে, বাট ফিলটাকে কখনো কন্টিনিউয়াসলি করা হয় না স্ট্যাটিক ভার্বের কারণে। তো তার মন খারাপ, যে আপনি বললেন যে হিজ মাইন্ড ইজ ব্যাড বা হিজ মাইন্ড ব্যাড, তার মন খারাপ, এরকম না। যেটা হচ্ছে যে আপনার আর মন এটা কি ওটা এখানে কি, বলা যায় ইজ হিজ মাইন্ড ইন এ পেন্সিভ মুড? হ্যাঁ বলা যায়। হিজ মাইন্ড ইন এ পেন্সিভ মুড। তাহলে তো হচ্ছে যে ভার্ব থাকলো না। দেখেন, আপনিও কিন্তু একটা জিনিস ভুল করলেন, কি তার মন খারাপ, এখানে কোনো ভার্ব আছে? নো স্যার। তাহলে হিজ মাইন্ড ইজ ইন এ, কি যে মুড বলেন সেটাই বলেন। কিন্তু এই যে মূল ভার্বটা আমরা কিন্তু অনেকেই যখন করি তখন এই ভার্ব গুলোকে অমিট করে দিই। ঠিক আছে, তো মূল যে বক্তব্যটা আমরা, তার মন খারাপ, এখানে হচ্ছে যে তার মন খারাপের কথা বলা হচ্ছে, লিটারাল মিনিং বলতে যে তার মনে কষ্ট আছে সেই জিনিসটা বলা হয়নি। তো সেই জিনিসটা আমাদেরকে রাখতে হবে। জাস্ট আমরা 6টা পয়েন্ট আলোচনা করে আমরা আর কি, আমরা 5টা ট্রান্সলেশন ভালো করে খেয়াল করেন।
চুজ দ্য রাইট ওয়ার্ডস, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় খেয়াল রাখবেন, বাংলা থেকে ইংলিশ যখন ট্রান্সলেট করবো, আমাদের সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে রাইট ওয়ার্ড চুজ করতে। এগো মনে করেন হচ্ছে যে কি বলা ছিল, মনে করেন সৃষ্টি, ঠিক আছে, সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টিটা কেমন বলা যায়, যে আমাদেরকে আহ, স্যার, ইনোভেটিভ না না না, এভাবে না। আমি একটু বলি, বা ক্রিয়েটিভিটি। না না, মনে করেন হচ্ছে আমাদের অর্থনীতিকে আহ, মানে এরকম বলবো যে অর্থনীতিকে সামনের দিকে আহ, সামনের প্রজন্ম অর্থনীতিকে সৃষ্টি করতে হবে। এই যে অর্থনীতিকে সৃষ্টি করতে হবে বলা হইলো, এখানে কি আসলে কি অর্থনীতিকে ক্রিয়েট করতে হবে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে একটা ভালো অর্থনীতি সৃষ্টি করতে হবে। এখন এই সৃষ্টি মানে কি ক্রিয়েশন, নাকি এই সৃষ্টি মানে ডেভেলপমেন্ট? কোনটা, কোনটা মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে একটা ভালো অর্থনীতি সৃষ্টি করতে হবে? তাহলে উই নিড টু ক্রিয়েট এ গুড ইকোনমি, আর উই নিড টু ডেভেলপ এ গুড ইকোনমি? স্যার, কোনটা প্রডিউস অ্যাপ্রোপ্রিয়েট? বলা চলে স্যার, প্রডিউস। প্রডিউস, এই যে উনি যেটা বলছে প্রডিউস কথাটা হচ্ছে উৎপাদন, যেটা আমরা মেশিনারি বা কোনো একটা কি বলা চলে, ইসে তৈরি করি, কি বলা যায়, ফ্যাক্টরিতে তৈরি করি, ওয়ার্ক সেক্ষেত্রে প্রডিউসটা হয়। এখানে কি আমরা উৎপাদন করব অর্থনীতি? আমরা অর্থনীতির জন্য এখানে সৃষ্টি থাকলে এখানে রাইট ওয়ার্ড হচ্ছে ডেভেলপ করা, অর্থনীতিকে সামনের দিকে অগ্রসর করা, ঠিক আছে? সো আমরা অর্থনীতি ক্রিয়েট করার সাথে অর্থনীতি ডেভেলপ করাটা, পিক দ্য ভোকাবুলারি, রেজিস্টার ইডিয়ামস এন্ড ফ্রেজ। সো আন্দোলন বললে, আন্দোলন মানে মুভমেন্ট, প্রটেস্ট, আপরাইজিং। এখন আমরা একটা আন্দোলন করেছি, আন্দোলন। এখন আন্দোলনটা মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটার জন্য আন্দোলন করা হচ্ছে। একটা আন্দোলন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দেরির কারণে একটা আন্দোলন হচ্ছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন হচ্ছে, এটার জন্য ডেমনস্ট্রেশনটা সবচেয়ে ভালো ওয়ার্ড। কারণ কি, কোনো কিছু এগেনস্ট, মানে কোনো কিছু হচ্ছে না, এটা করার জন্য আপনি একটা ডেমনস্ট্রেশন শো করছেন। প্রোটেস্টটা কি? প্রোটেস্টটা হচ্ছে যে কোনো একটা ল পাস হয়েছে, সেই আইনের এগেনস্টে আপনি আন্দোলন করছেন, সেক্ষেত্রে আপনি প্রোটেস্ট বলতে পারেন। যেমন কিছুদিন আগে যে বিচার বিভাগকে, বিচার বিভাগের আলাদা একটা সচিবালয় ছিল, সেটাকে একদম সরকারকে বন্ধ করে দিয়েছে। তো এটাকে আপনি বলতে পারেন প্রোটেস্ট, প্রটেস্ট। আচ্ছা, বাট আমরা যখন দেখতেছিলাম ছাত্র আন্দোলন গুলো হচ্ছে যে বাড়ছিল, আস্তে আস্তে ছড়ায় পড়ছিল, দ্যাট ওয়াজ অ্যান আপরাইজিং। তো যেটা বাড়ছে, তো চুজিং দ্য রাইট ওয়ার্ডস, রিপোর্ট টোন অনুযায়ী বা রিপোর্টার রাইটারের টোন অনুযায়ী চুজিং দ্য রাইট ওয়ার্ডস ইজ এ ভেরি গুড ওয়ান, মানে ভেরি ট্রিকি ওয়ান। আপনাদেরকে এটা, স্যার, আন্দোলন কি স্ট্রাইক বলা যাবে? না, এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, ঠিক আছে? স্ট্রাইক মানে হচ্ছে বন্ধ, কোনো কিছু বন্ধ করে, স্ট্রাইক কাজকর্ম সব বন্ধ করে ফেলাম। আন্দোলন ওইটা না। বাংলাদেশ ব্যাংকে যেটা করেছিল গভর্নরের এগেইনস্টে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, তারা বিক্ষোভ করেছিল, তারা কোনোভাবে চায় নাই গভর্নরের গভর্নরের কি গভর্নরকে বাদ দিয়ে দিই, গভর্নরকে কি করে সরাই দিল, তারা কোনোভাবে চায় না। এরপরে হচ্ছে যে আপনি হচ্ছে কি করবেন কি, রাইট ইট, রাইট ইট সো রিচ অ্যাজ ইট বর্ন ইন ইংলিশ, মানে আপনি এমন ভাবে লেখেন, লেখার পরে আপনি ড্রাফট করবেন, ড্রাফট করে আপনি বুঝবেন যে শুনতে ভালো শোনাইছে কিনা। যদি শুনতে ভালো না শোনায়, তাহলে কি করবেন, আপনি জিনিসগুলোকে মানে
আবার রিরাইট করার চেষ্টা করবেন সেন্টেন্সটাকে। যদি শুনতে ভালো না শোনায়, একটা ভালো করে খেয়াল করেন, আমরা ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশনটা যেন শুনতে ভালো শোনায়। যদি ভালো না শোনায় তাহলে আপনি আবার প্রপার কানেক্টর যেগুলো আছে কানেক্টর ইউজ করবেন, এটা সাউন্ড ন্যাচারাল কিনা, সেই জিনিসটা লজিক্যাল কিনা। না, আমি, এবং আপনি রিচেক করবেন, ঠিক আছে? এরপরে আপনি রিচেক করবেন। এখন আমরা আমাদের ট্রান্সলেশনে যে ইসে যেগুলো করেছিলাম, মানে কোশ্চেন সলভ যেটা করেছিলাম, আমরা এই যে যেটা আসছে সেই ট্রান্সলেশন গুলো একটু করার চেষ্টা করবো। কোশ্চেনটা কই? সিনিয়র অফিসারের যে ট্রান্সলেশনটা আসছিল সেই ট্রান্সলেশনটা, পাঁচটা ট্রান্সলেশন এখন আমরা করার চেষ্টা করবো। কি কি ট্রান্সলেশন ছিল? তো আমরা একটু দেখি। আমরা আসি ব্যাংকিং খাতে। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সো ইউ টেল মি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট? সাবজেক্ট কি এবং ভার্ব কি বলেন? স্যার, ভার্বটা হচ্ছে জোরদার করা, আর হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্যার বাংলাদেশের মানে ব্যাংকিং খাত। ভাই একটু বুঝে বলেন না, তাড়াতাড়ি বলতে হবে কেন? বুঝে বলেন, এখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা? বলেন, verb কোনটা? বুঝি নেই। বাংলাদেশের ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা? সাবজেক্ট আর ভার্বটা একটু লিখে দেন।
স্যার সাবজেক্ট হচ্ছে আম, কেন্দ্রীয় ব্যাংক, আর যেটা ভার্ব সেটা হচ্ছে নির্দেশনা দেওয়া। ভেরি গুড। দ্য সেন্ট্রাল ব্যাংক ইনস্ট্রাক্টেড, সেন্ট্রাল ব্যাংক কি করছে? সেন্ট্রাল ব্যাংক ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্ট করেছে, এই এই যে নির্দেশনা দিয়েছে। নির্দেশনা কাদের দিয়েছে? নির্দেশনা কাদের দিয়েছে বলেন? বাণিজ্যিক ব্যাংকগুলোকে। টু দ্য কমার্শিয়াল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংক, টু দ্য কমার্শিয়াল ব্যাংক। ইনস্ট্রাক্টেড দ্য কমার্শিয়াল, টু দ্য না, ইনস্ট্রাক্টেড পর টু হবে না, ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্ট করলো, নির্দেশনা দিল। তো কাদেরকে? দ্য কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকে নির্দেশনা দিল। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংকে নির্দেশনা দিয়েছে, তাহলে হ্যাজ ইনস্ট্রাক্টেড, এই যে ব্যবহারের নির্দেশনা দিয়েছে। কি দিয়েছে? কিসের নির্দেশনা দিয়েছে? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের নির্দেশনা দিয়েছে, কিসের নির্দেশনা দিয়েছে? সাইবার নিরাপত্তা জোরদার To করার জন্য। in order to emphasize the cyber security system. আধুনিক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। উদ্দেশ্য এখন না, উদ্দেশ্য আমরা শেষে দিয়ে কথা বলবো। আগে সাবজেক্ট ভার্ব, ইনস্ট্রাকশন দিয়েছে। কি ইনস্ট্রাকশন দিয়েছে? স্যার আধুনিক, the modern technology. টু ইউজ মডার্ন টেকনোলজি। খুব ভালো করে দেখেন এখন। ইনস্ট্রাক্টেড, এই দেখেন ব্যবহারের নির্দেশনা দিয়েছে, আমরা কিন্তু ভার্ব ভুল করে ফেলছি। নির্দেশনা দিয়েছে, তাই না? তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাদেশ ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাকশন দিয়েছে কমার্শিয়াল ব্যাংকে, দ্য কমার্শিয়াল ব্যাংক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করলাম। কমার্শিয়াল ব্যাংকে কি করতে নির্দেশনা? টু ইউজ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এখন পুরোটা কি আসছে? হয়নি। কি করতে গিয়ে হয়েছে? ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য। এখন আপনি এটা আপনি প্রথমে লিখতে পারেন, শেষেও লিখতে পারেন, যে টু ইউজ মডার্ন টেকনোলজি ফর স্ট্রেনথেনিং সাইবার সিকিউরিটি ইন ব্যাংকিং সেক্টর অন বাংলাদেশ। অথবা আপনি লিখতে পারেন, প্রথমেই দিতে পারেন, এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে এটাকে প্রথমে নিয়ে আসতে পারেন। কিরকম নিয়ে আসতে পারেন? টু স্ট্রেনথেন, টু স্ট্রেনথেন দা সাইবার সিকিউরিটি, টু স্ট্রেনথেন দা সাইবার সিকিউরিটি। কোথায়? টু স্ট্রেনথেন দা সাইবার সিকিউরিটি বললে হবে শুধু? টু স্ট্রেন সাইবার সিকিউরিটি, নিরাপত্তা জোরদার করার জন্য। In the banking sector of Bangladesh. ইন দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। স্যার তো আমার একটা কোশ্চেন ছিল, টু স্ট্রেনথেনের বদলে স্যার টু এমফাসাইজ বললে কি হতো? টু এমফাসাইজ। না, না, শক্তিশালী করতে বলছি। এমফাসাইজ মানে কি? এখানে জোরদার করা মানে কি? এমফাসাইজ মানে হচ্ছে কোনো কিছু জোর দেওয়া, তাই না? তো এমফাসাইজ, এখন তো এখানে এমফাসাইজ মানে এমফাসাইজ না, ডোন্ট গো ফর লিটারাল মিনিং, ডোন্ট গো ফর লিটারাল মিনিং। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন? এটা এবার বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার রিটেন হলো না? সিনিয়র অফিসার রিটেনে আসা একটি প্রশ্ন। আবার আমরা আসি।
দেশীয় শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে হলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নত করতে হবে। তাহলে সাবজেক্ট কি, ভার্ব কোনটা? প্রথমে আসি, আমার ভার্ব কোনটা? ভার্ব কোনটা বলেন স্যার উৎপাদন। ভাই, উন্নত আপনি কি করা। ভার্বটা বুঝেন? উৎপাদন ভার্ব হয় কখনো? কি বলেন, ভার্বটা কি বলেন? উন্নত করতে হবে, যেটা উন্নত। উন্নত করতে হবে। কার মান উন্নত করতে হবে? পণ্যের মান উন্নত করতে হবে। এইটা হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে ফার্স্ট ইউ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট এন্ড ভার্ব প্রপারলি। ভাই, উন্নত কেমনে, উৎপাদন কেমনে হচ্ছে ভার্ব হয় বলেন তো? ভার্ব কাকে বলে? যেটা কাজ, যে কাজ করা হয় বা করতে হবে, সেটা উন্নত করতে হবে, এটা হচ্ছে ভার্ব। কি উন্নত করতে হবে? পণ্যের মান উন্নত করতে হবে, প্রোডাক্ট উন্নত করতে হবে, তাই না? পণ্য উন্নত করতে হবে। তাহলে পণ্য উন্নত করতে হলে আমি যদি বলি দা প্রোডাক্ট মাস্ট বি বা শুড বি ইমপ্রুভ, শুড বি ইমপ্রুভ। আচ্ছা, দেশীয় শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা নিয়ে যেতে হলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পণ্যের মান, গুণগত মানও উন্নত করতে হবে। তো প্রোডাক্ট মাস্ট বি, প্রোডাক্ট তো বলেন নাই, আমাদের বলছে পণ্যের, প্রোডাক্টের গুণগত মান। তাহলে দ্য কোয়ালিটি, গুণগত মান বলছে, প্রোডাক্টটা কিন্তু দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট, দ্য কোয়ালিটি অফ কি, কোয়ালিটি অফ প্রোডাক্ট must be improved but should be improved. The quality of the product should be improved. ঠিক আছে? The quality of product should be improved. আচ্ছা, এখন প্রোডাক্টের মান এতটুকু তো আপনারা ক্লিয়ার। এটা কখন করতে হবে বলেন? The quality of the product improve. The quality of the products should be improved বা must be improved. এটা ইমপ্রুভ করতে হবে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি। এখন আমরা আসি, উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কি বলতেছে, উৎপাদন ব্যয়ও কমাইতে হবে। ভালো করে, দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে হলে উৎপাদন ব্যয়, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইমপ্রুভ করতে হবে। উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অ্যালং সাইড, অ্যালং সাইড মানে পাশাপাশি, পাশাপাশি কিসের পাশাপাশি করতে হবে? অ্যালং সাইড রিডিউসিং দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন, ব্যয় কমানো হতে হবে। রিডিউসিং বা হচ্ছে কি দিতে পারেন, কেউ কি করেছেন? স্যার ডিক্রিসিং বলা যায়, ডিক্রিসিং। হ্যাঁ হ্যাঁ, বলা যায়। স্যার ডিমিনিশিং। হ্যাঁ, ডিমিনিশিংটা হ্যাঁ ব্যবহার করা যায়, ডিমিনিশিং। তবে হচ্ছে যে আহ, হ্যাঁ, রিডিউসিং, ডিক্রিজিং, ডিমিনিশিং সিনোনিমাস আর কি ওয়ার্ড ব্যবহার করা যায়। শুড বি allowing reducing the cost of production, তাই না? reducing the cost of production. এখন আমাদের পরের যে দেখেন, আমরা বললাম যে the quality of the product should be improved alongside reducing the cost of production. এটা করতে হবে কি কারণে করতে হবে? যদি আমি আন্তর্জাতিক বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে এটাকে নিয়ে যেতে চাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা আমরা প্রথমে দিতে পারি ইনক্রিডিমের মাধ্যমে বা শেষেও দিতে পারি। এই কাজগুলো আমরা কেন করব, কেন করতেছি এই কাজগুলো?
to take the domestic industry into the competitive position in the international market. দেশীয় শিল্পকে to take the domestic industry কোথায় নিয়ে যাব? To take the domestic industry to a competitive market, competitive international market, আন্তর্জাতিক প্রয়োগ, to take the domestic industry এটা কোথায়? টু টেক দ্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কোথায় নিয়ে যাব আমরা? in the competitive international market. To take the competitive domestic industry to Competitive international market. yes, to take the domestic industry to competitive international market, ঠিক আছে? The quality of the products should be or must be improved, ঠিক আছে? Alongside reducing the cost of production. That's it. এখন তাহলে আমাদের ট্রান্সলেশনের মূল যে প্রবলেমটা হচ্ছে যে আমরা প্রথমে আইডেন্টিফাই করবো সাবজেক্ট এন্ড ভার্ব। সাবজেক্ট এন্ড ভার্ব যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের ট্রান্সলেশনের যে ব্যারিয়ারটা অনেকটাই আমাদের কমে যাবে, ট্রান্সলেশনটা অত ঝামেলা থাকবে না। দেখেন এবার আমরা দেখি এইটা, এবার ভার্বটা আইডেন্টিফাই করেন তো। টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। তাই কর্মসংস্থান সৃষ্টি করা। এইখানে হচ্ছে মূল বিষয়, কর্মসংস্থান সৃষ্টি করা এটা কোনো ভার্ব না, এটা উদ্দেশ্য। সমন্বিত উদ্যোগে। তাও না, এই সেন্টেন্সে বাংলা এই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। ঢাকা বাংলাদেশের রাজধানীর মতো। মূলত হচ্ছে যে সাবজেক্ট কি তাও আইডেন্টিফাই করতে পারেন না। উন্নয়নের জন্য অপরিহার্য, কোনটা উন্নয়নের জন্য? টেকসই কর্মসংস্থান উন্নয়নের জন্য অপরিহার্য। উন্নয়নের জন্য অপরিহার্য কোনটা? টেকসই কর্মসংস্থান হয় উন্নয়নের জন্য অপরিহার্য। মূলত এইটাই হচ্ছে যে আমাদের breaks। আমরা অনেক সময় বারবার সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি। সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই কর্মসংস্থান, ঠিক আছে, ক্রিয়েটিং সাস্টেনেবল বলেন যেটাই বলেন, সৃষ্টি করা, এটা সাবজেক্ট না। টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য হয় অপরিহার্য। আমি বললাম এটা আমার জন্য দরকার, ভাগ কই? আমি বললাম তোমাকে আমার দরকার, ভাগ কই? না, তুমি হও আমার জন্য দরকার। ব্যাপারটা হচ্ছে এইরকম।
এই ভার্বটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, দ্যাটস ওয়াই আমাদের ট্রান্সলেশনে সমস্যা হয়। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হয় অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। মূলত এই ভয়টা আমাদের নাই। তাহলে আমরা বলবো কি, টেকসই কর্মসংস্থান, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা, ক্রিয়েটিং, টেকসই ইংরেজি কি? টেকসই সাস্টেইনেবল ইংরেজি কি? সাস্টেইনেবল। সাস্টেইনেবল কি? সাস্টেনেবল এমপ্লয়মেন্ট। Employment. Creating sustainable employment. Very good. Employment. Verb কি? Is essential. Creating sustainable employment is essential. Essential কি জন্য essential? For কি? কি জন্য ফর লং essential? টার্ম For long term কি? ইকোনমিক ডেভেলপমেন্ট For long term development. For long term economic ডেভেলপমেন্ট। economy development. For long term economic development. তাতে কি আমাদের কি সব আসছে? পুরো হ্যাঁ কথা কি স্যার আসছে? সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে, তাই না? সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে। এখন এই সরকারি বেসরকারি উদ্যোগ কোনটার ক্ষেত্রে নিব বলেন? জি স্যার। এই যে সরকারি বেসরকারি উদ্যোগ, এটা এই যে জি স্যার। সরকারি বেসরকারি উদ্যোগ কার জন্য নিব আমরা? সাস্টেইনেবল এমপ্লয়মেন্ট তাহলে এইটা তো প্রথমে নিয়ে আসা হবে না, আমরা প্রথমে নিয়ে আসলাম THROUGH, through the টু কি দ্য বলা চলে? গভর্নমেন্ট এন্ড প্রাইভেট। হ্যাঁ, না স্যার, থ্রু দ্য মানে সমন্বিত উদ্যোগ তো বলছে। পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর থ্রু দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ, সমন্বিত উদ্যোগ। সমন্বিত উদ্যোগ তো আসতে হবে। থ্রু দ্য জয়েন্ট combined initiative short of of public and private sector. Public and private sector. তাহলে আমরা sector through the joint initiative of private and public and private sector, private and public sector, কি সরকারি বেসরকারি public and private sector, creating sustainable employment is essential. Creating sustainable employment is essential for long term economic growth. আচ্ছা, আমরা যদি বলতে পারি যে এখন কিন্তু এটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা বলতে পারি ক্রিয়েটিং সাস্টেনেবল এমপ্লয়মেন্ট থ্রু দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ অফ, মানে জাস্ট এই থ্রুটাকে যদি এর পরে দিয়ে দিই, এটা কিভাবে হবে? থ্রু দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ প্রাইভেট ইজ এসেনশিয়াল ফর লং টার্ম ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ধরনের রিরাইট গুলো আপনারা একটু পড়ার চেষ্টা করুন। আচ্ছা, আপনারা ক্লিয়ার কিনা যতটুকু দেখানো হয়েছে আজকে? ইয়েস স্যার। আচ্ছা, আজকে যতটুকু দেখানো হয়েছে এতটুকু থাকুক, আমরা নেক্সট দিনে আরো প্র্যাকটিস করব। আমি বলেছি এই ক্লাসটা 2টা ক্লাস নিব আমরা,
তো অলরেডি একটা ক্লাস নিয়েছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আরেকটা দিয়ে মোটামুটি ভাবে ট্রান্সলেশনের বেসিকটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং আপনাদের কিছু কাজ দিব, আপনারা সেগুলো বাসায় বসে করলে আশা করি আমাদের আর ঝামেলা থাকবে না। ওকে। স্যার আজকে রাতে আমাদের কোন টপিকের উপর ক্লাস হবে? রুটিনে কি দেওয়া আছে? ম্যাথ দেওয়া আছে না? তাহলে ম্যাথ যেটা যেখানে হয়নি ম্যাথ হবে, ম্যাথ হবে আপনাদের। ঠিক আছে। ওকে, আবির নিবে ক্লাস। আসসালামু আলাইকুম।